দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর চা মুক্তমঞ্চ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সারওয়ার সুমন এবং আজ মুক্তমঞ্চ অনুষ্ঠানে আমরা কথা বলবো মানবাধিকার কর্মী মোহাম্মদ নূর খানের সাথে। নূর খান, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর স্টুডিওতে। কেমন আছেন শুরু করি কুশল বিনিময় দিয়ে। প্রথম হচ্ছে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যেমনি থাকা যায় সেরকমই আছে। খুব যে ভালো এটা বলার সুযোগ ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এই প্রশ্নেই আমি আসতে চাইছিলাম যে বাংলাদেশ আসলে বাংলাদেশকে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে জাতি হিসেবে কতটুকু মানবিক বলা যায়, এবং আপনাকে একটু কনটেক্সট দিয়ে রাখি যে গেল 14 মাসে 2 শতাধিক মানুষ মব সন্ত্রাসে নিহত হয়েছেন এবং নিয়মিতভাবে নারী শিশু নির্যাতনের ঘটনাগুলো ঘটছে। এগুলো কমার কোনো নজির আসলে চোখে পড়ছে না। সার্বিকভাবে পরিস্থিতিটা কেমন দেখেন? দেখেন, পূর্ণাঙ্গভাবে বলার কোনো সুযোগ নাই যে বাংলাদেশের সমাজটা মানবিক, তবে অমানবিক বলাটাও আসলে ঠিক হবে না। এখানে প্রায় সময় আমরা যেটা দেখি যে বাদ বিচার ছাড়া মানুষকে কোনো কোনো গোষ্ঠী তাদের ইচ্ছায় তাদের স্বার্থে নির্যাতন করছে, নিপীড়ন করছে, হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে। এবং আপনি যদি গত 16-17 মাস খেয়াল করেন বা 18 মাস, তাহলে দেখবেন 2 শতাধিক প্রায় 200-র মতো মানুষ এই মব লাঞ্চিংয়ের শিকার হয়েছে, অর্থাৎ মব সন্ত্রাসের শিকার হয়েছে। কেউ কেউ মারা গেছেন, অধিকাংশই মারা গেছেন। এবং এমন একটা অবস্থার থেকে আমাদের উত্তরণ ঘটেছে যে যখন স্বৈরাচারের সরকার ছিল তাদের আমলে হাজার হাজার ক্রসফায়ার মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, শতাধিক শত শত মানুষ গুমের শিকার হয়েছেন, তাদের একটা বড় অংশ এখনও ফিরে আসেননি, তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অপেক্ষা করছেন। এরকম একটি সমাজকে আমরা কিভাবে পূর্ণাঙ্গরূপে একটা মানবিক সমাজ এটা বলতে পারি? বরং এখনও দেখা যাচ্ছে প্রতিহিংসা বশবর্তী হয়ে মানুষ মানুষের উপর আক্রমণ করছে এবং অনেক ক্ষেত্রেই বিচারের বাণী নিভৃতে কাঁদে। এই যে একটা বিষয়, এইটা আমরা দেখছি। আসলে এখনও বিচার ব্যবস্থার যথেষ্ট দুর্বলতা রয়েছে, ত্রুটি বিচ্যুতি আছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা কিনা বিচারের প্রাথমিক কাজটা করেন ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে, তাদের উপরও মানুষের যেমন আস্থা নাই, তারাও কিন্তু নড়ে চড়ে যে শক্ত একটা অবস্থানে এসছে সেটা বলা যাচ্ছে না। রাষ্ট্র যারা পরিচালনা করছেন, যে রাজনৈতিক দল, তারা যে জনগণের পাশে দাঁড়াতে পেরেছেন, জনগণের সুখ দুঃখের ভাগিদার হচ্ছেন, এইটা বলার সুযোগ এই কারণে নেই। আমরা দেখছি বিভিন্ন জায়গায় সরকারি দলের পরিচয়ে মানুষের উপর আক্রমণ করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, হাট মাঠ ঘাট বাজার দখল করা হচ্ছে, টেম্পো স্ট্যান্ড দখল করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে। এই যে সামগ্রিক একটা মানে ব্যবস্থা বহাল আছে, এই জায়গার থেকে যতক্ষণ আমরা বেরিয়ে না যাব ততক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠু সুন্দর মানবিক সমাজ হয়েছে এটা বলা কঠিন। মানবিক সমাজ যখন বলছেন তখন তো আসলে মানবাধিকার নিয়ে বোঝাবুঝির একটি বিষয় থাকে। যার মানবাধিকার হরণ করা হচ্ছে তার বোঝাবুঝি, যিনি হরণ করছেন তার বোঝাবুঝি। এখন পর্যন্ত আমরা যেটা খেয়াল করছি যে সাধারণ মানুষকে যদি আমরা বিবেচনায় নেই বা যারা মোটামুটি বুদ্ধিসম্পন্ন মানুষ, তাদের ভিতরও দেখছি যে মানবাধিকারের বিষয়ে সুস্পষ্ট ধারণা তাদের নেই। আপনি যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিক তাকান, আপনি যদি ছাত্রদের দিক তাকান, আপনি যদি পেশাজীবী মানুষদের দিকে তাকান, সমাজের কোনো শ্রেণী মানবাধিকারের বিষয়টা নিয়ে সম্যক একটা ধারণা এটা কিন্তু নাই, বা তারা সচেতন এটাও নাই। আমি যখন একজন মানবাধিকার নিয়ে কথা বলছি, আবার ঠিক পর মুহূর্তে আমি গৃহকর্মীর উপর নির্যাতন করছি, আবার পর মুহূর্তে আমি বাস স্ট্যান্ডে একজন পকেটমার ধরা পড়লে তাকে যে নির্যাতন করছি। তার মানে এখন পর্যন্ত বাস্তবে হচ্ছে মানবাধিকার বিষয়টাকে মনে ধারণ করা, মানুষ নিজের ভিতর ধারণ করবে এবং সেটার প্রতিফলন তার কাজে দেখব, এইটার কিন্তু যথেষ্ট দুর্বলতা দেখছি। এটা কি বাংলাদেশের মতো দেশগুলোর বাস্তবতা নাকি এটা সারা বিশ্বেরই বাস্তবতা? আসলে এইটা মূলত আমাদের মতো দেশগুলিরই বাস্তবতা। পৃথিবীর অন্যান্য দেশে দেখেন পশু পাখি তাদের উপর যে যত্নটা নেয়, সেটা কিন্তু যদিও সাম্প্রতিককালে আমরা দেখছি যে আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে পশু পাখির উপরে প্রেম প্রীতি বাড়ছে, কিন্তু এখনও সেই মাত্রায় যায়নি যে এই মাত্রায়। এই যেমন কয়েকদিন আগে দেখলাম একাধিক সেনা কর্মকর্তা ঢাকার আশেপাশে
আপনার পাখি শিকার করে ফিরছিল গাড়িতে, সেটা মনে হয় ধরা পড়েছে। তার মানে ওই যে একটা মানে প্রাণীর প্রতি যে প্রেম ভালোবাসা সেইটা এখনো প্রথিত হয়নি। এবং আমরা দেখলাম যে সাম্প্রতিক একটি ঘটনা বেশ ভাইরাল হয়েছে যে কুমিরকে কুকুর খেতে দেওয়া হচ্ছে, খাওয়ানো হচ্ছে। এবং এই জিনিসগুলি তো আছেই, শুধু কুকুরকে কেন, ঘোড়ার মানে অনেক বিষয়গুলি হচ্ছে যেগুলি আসলে কোনোভাবেই মানুষের যে মমতাবোধ, মানবতাবোধ বা পশুপ্রেম এই জিনিসগুলির নেই। আসলে মানুষই তো মানুষের প্রতি প্রেম নাই। আপনি যখন রাস্তায় ঘোরাফেরা করছি, আমরা কত মানুষ, অসুস্থ মানুষ দেখছি, কিন্তু তাদের প্রতি কি আমরা দৃষ্টি দিচ্ছি? তাদের জন্য কি আমরা বিকল্প কোনো ব্যবস্থা রাখছি? আমরা কি এখনও আমাদের বৃদ্ধ আত্মীয় স্বজন, পিতা মাতা, তাদেরকে যথাযথভাবে সাপোর্ট দিচ্ছি? এই জায়গাগুলি কিন্তু এখন পর্যন্ত আমাদের যেটি ছিল সেটা বরং এখন ভঙ্গুর হয়ে নিঃশেষিত হয়ে যাওয়ার পথে। আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষেরা তার মা বাবা, ভাই বোন, পাড়া প্রতিবেশীর প্রতি যেভাবে যত্নশীল ছিল, দায়িত্বশীল ছিল, সেই জায়গা থেকে আমরা ক্রমান্বয়ে সরে আসছি। এটার একটা কারণ হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা না থাকা, আর একটা হচ্ছে সামাজিক বন্ধনগুলি অর্থনৈতিক নিরাপত্তা না থাকার কারণে লুজ হয়ে গেছে। ফলে ওই মমত্ববোধটা যেমন পিতামাতার প্রতি নাই, হয়তো ভবিষ্যতে সন্তানের প্রতিও থাকবে না। এরকম একটি জায়গায় আমরা আজকে অবস্থান করছি। আর তার চেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, মানুষ যে সমাজ আশেপাশের মানুষের উপর দরদি হবে, আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, আইনের শাসন বলেন, সরকারের সেবামূলক কাজ যদি বলেন, এগুলি তো আসলে সেইভাবে এক্সিস্ট করছে না। যেমন ধরুন, আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে যান, আমার ক্যাপাসিটি আছে 500 লোকের, আমার কাছে সেবা নিতে আসছে 50,000 মানুষ। আমরা এটাও দেখছি, একটা সিট একজন পূর্ব দিকে মাথা দিয়েছে, আরেকজন পশ্চিম দিকে, একটা ছোট সিটের মধ্যে দুই পাশে দুইজন মাথা দিয়ে চিকিৎসা নিচ্ছেন। তার মানে আমাদের সেই সক্ষমতাটাও কিন্তু নেই। এবং এই সক্ষমতা যতটুকু ছিল সেটাও নষ্ট করে ফেলছি। আমাদের সমস্ত ব্যবস্থাপনায়, সরকারি সমস্ত ব্যবস্থাপনায় দুর্নীতি এমনভাবে বাসা বেঁধেছে যে এইটা সুষ্ঠুভাবে পরিচালনা করার একটা বড় অন্তরায়। আপনি দেখবেন যারা দুর্নীতি করছেন তাদের কিন্তু একটা সিন্ডিকেট আছে। আপনি অবাক হয়ে যাবেন। আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি, যে ওষুধটার দাম মার্কেটে 2,000 টাকা, সেই ওষুধটা আপনি হাসপাতালের আশেপাশে যে কিনবেন 800 থেকে 900 টাকায়, অথবা হাসপাতালের কর্মচারীরা যে সমস্ত জায়গায় থাকে সেই সমস্ত জায়গার দোকানপাটে যে এই দামে কিনবেন। তার মানে হচ্ছে এটা যে কোনোভাবেই হাসপাতালের মানে সরকারি জিনিস বাইরে চলে আসছে। 1, 2 নম্বর হচ্ছে শুধু যে মানে সরকারি হাসপাতালে এটা হচ্ছে তা না, ঔষধ কারখানার ভিতরেও এই জিনিসগুলি হচ্ছে। এবং একটা মেডিসিনে যে পরিমাণ জিনিস থাকার কথা, ম্যাটেরিয়ালস, একটা ট্যাবলেটে, সেই জায়গাতে আপনি যদি এখন যাচাই বাছাই করেন, আপনি দেখবেন যে সেই পরিমাণ অনেকে এটি নিয়ে প্রশ্ন তোলেন, এটা নিয়ে। এবং ফলে দেখা যায় যে বাংলাদেশের ঔষধের কার্যকারিতা যতটুকু, তার চেয়ে পার্শ্ববর্তী দেশ থেকে সেই ওষুধ এনে খাওয়া কার্যকারিতা আরও বেশি। এরকম এই অভিযোগগুলি কিন্তু শোনা যাচ্ছে। ফলে দেখেন, আগে তো আমি যেটা দেখেছি, পাকিস্তান আমলে খুব বেশি বয়স ছিল না, তারপরে দেখেছি, আমি একবার একটা ওষুধ এনেছিলাম ফার্মেসির থেকে, সেই ওষুধের কিছুটা ডেট ওভার হয়ে যাওয়ার পর আমরা যখন প্রশাসনের কাছে এটা অভিযোগ আমার পরিবার করলো, তখন দেখা গেল যে তার শাস্তি হয়ে গেল, তার ক্ষতিপূরণ দিতে হলো। কিন্তু বর্তমান বাংলাদেশে এইটি আপনি দেখবেন না। আপনি নকল ওষুধ কিনে আনার পরেও এটি নিয়ে অভিযোগ করার জায়গা সম্পর্কে আমরা জানি না, আর অভিযোগ করলেও সেটি আসলে সেইভাবে কার্যকর কোনো সমাজ আসলে অমানবিক রূপ পাওয়ার দিকে আসলে যাচ্ছে। এর প্রধান কারণ কি হতে, আরেকটা কারণ কি হতে পারে, যে বিচার ব্যবস্থার প্রতি একটা অনাস্থা হচ্ছে। দেখেন, বিচার ব্যবস্থার প্রতি শুধু অনাস্থা না, বিচার ব্যবস্থা যে কত দুর্বল তার বড় ধরনের উদাহরণ হচ্ছে, আপনি দেখেন গেল স্বৈরাচারের আমলে প্রতিনিয়ত গুমের ঘটনা ঘটেছে, ক্রসফায়ারের ঘটনা ঘটেছে। আপনারা সংবাদপত্রের কর্মীরা জানেন যে প্রেস রিলিজ যেটা আসতো, শুধুমাত্র নাম আর স্থান আর তারিখ, এই 3টা জিনিস পাল্টিয়ে হুবহু বর্ণনা আসতো। এটা আপনারাও দেখেছেন, পত্রিকায় নিউজগুলি এসছে। কিন্তু আমাদের উচ্চ আদালতের তো এই ক্ষমতাটা ছিল এই বিষয়ে
নিজেরা নিজের মানে নিজ সউদ্যোগে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারতেন, সুমোটো জারি করতে পারতেন, জুডিশিয়াল ইনভেস্টিগেশন করা। কতটুক তারা করেছেন। ফলে ওই জায়গায় তো আমরা দেখছি। আমরা আরেকটা জিনিস দুর্ভাগ্যজনক হচ্ছে, বাংলাদেশের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত যেটা খেয়াল করি সেটা হচ্ছে ব্যক্তির স্বার্থে আমরা আমাদের পিছু ব্যক্তি স্বার্থ ছাড়ছে না, অর্থাৎ আমরা ব্যক্তি স্বার্থের পিছনে, আমার স্বার্থের পিছনে আমি দৌড়াচ্ছি, এবং ফলে দেখি কি আমরা তিনটা জিনিসে আবদ্ধ হয়ে যাচ্ছি। এটা স্বৈরাচার আমলেও খেয়াল করেছি, এখনও খেয়াল করি। এখনও অবশ্য পূর্ণমাত্রা খেয়াল করার সময় আসেনি, তত্ত্বাবধায়ক পর্যন্ত যদি বিবেচনায় নেই তাহলে দেখব যে আমরা প্লটের পিছনে, পদকের পিছনে, পদবীর পিছনে, অর্থাৎ আমি কিভাবে একজন ভিসি হব, আমি কিভাবে ব্যাংকের চেয়ারম্যান হব, আমি কিভাবে মানে মানবাধিকার কমিশনের একটা গুরুত্বপূর্ণ পদে বসবো, এই যে একটা প্রবণতা, এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছি না। ফলে দেখেন আমি কিভাবে একটা প্লট নেব, আমি কিভাবে আমার একটা পদবি বাড়াবো, এই যে পদ, পদবি এবং প্লট, এই তিনটার সংমিশ্রণ যেটা, এই জায়গা থেকে কিন্তু আমরা বেরিয়ে যেতে পারছি না। আপনি দেখেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের যদি যাচাই বাছাই করেন, তিনি বিচারক হন, তিনি মানবাধিকার কর্মী হন, আর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, আর সাংবাদিক হন। গেল আমলে আমরা একটা জিনিস একটু দেখি যে এই যে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ হয়েছে কাদের কাদের নামে, এই নামের লিস্টটা বাইর করেন না, দেখেন ভয়াবহ একটা জিনিস দেখবেন। এবং সেইখান থেকেই এই সুবিধাবাদী তা গ্রহণ করার থেকেই কিন্তু পাপের জন্ম হয়। কিভাবে? আমি আর কঠিন ভাষায় সরকারের অন্যায়কেও অন্যায় বলতে চাই না। মানুষ, আপনি চিন্তা করেন যে সামরিক শাসন তো ছিল না, যেভাবেই হোক, রাত্রের ভোট দিনে হোক, যেভাবে হোক সিভিল গভর্নমেন্ট তো ছিল। আমরা কি সম্মিলিতভাবে প্রশ্ন তুলতে পারতাম না যে প্রতিদিন এভাবে গুম হবে কেন, প্রতিদিন ক্রসফায়ার হবে কেন? আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেখেছি মুখে টেপ লাগিয়েছিলেন, এমনকি যার বয়স হয়ে গেছে 80 বছর তিনিও ভয়তে র্যাব বা ক্রসফায়ার বা গুম নিয়ে কথা বলেন নাই। এখন যদিও কেউ কেউ কথা বলছেন, সভা সমিতিতে আসছেন, আমার মনে আছে একজন বয়োবৃদ্ধ শিক্ষকের কাছে আমি নিজে যে পা ধরার মতো বলেছিলাম, স্যার পা ধরছি, আপনি আসেন, এই গুম খুনের ব্যাপারে কথা বলেন, আপনি মিটিংয়ে একটু, আপনার উপস্থিতি যথেষ্ট। তিনি বলেছিলেন এখনো সময় হয়নি। আপনি বলেন তো, সম্মিলিতভাবে আমরা যদি দাঁড়াতাম, একটা খুনও যদি আমরা রোধ করতে পারতাম, একটা মানুষকে তো বাঁচানো যেত, পারিনি। আবার দেখেন কৌশলটা কি নিয়েছে, গুম যারা করেছে, ক্রসফায়ার যারা দিয়েছে, তারা কি করেছে, মাতৃ সংগঠন থেকে র্যাবে এসছে, আর পুলিশ এবং গোয়েন্দা বাহিনী মিলে ঝিলে এই কাজগুলি করছে, কখনো কখনো আলাদা আলাদা করেছে। আমরা যে অনেক সময় বলি যে সেনাবাহিনী যুক্ত, সেনাবাহিনী না, কিন্তু সেনাবাহিনী থেকে তারা এসে র্যাবে যখন ছিলেন তখন এই অপকর্মগুলি করেছেন, এবং তারপর সহজেই মাতৃ অর্গানাইজেশনে ফিরে গেছেন, এবং যখন তার বিরুদ্ধে কোনো অভিযোগ এসছে তাড়াতাড়ি তাকে মাতৃ সংগঠনে ফেরত দেওয়া হয়েছে। ফেরত দেওয়ার পর যখন প্রশ্ন উত্থাপিত হয়েছে বলছেন না, আমাদের কিছু করার নাই, ইতিমধ্যে তিনি মাতৃ সংগঠনে ফিরে গেছেন। এই যে একটা মানে ঘটনা ছিল, এটা তো আমরা দেখেছি। তারপর যে গুম কমিশনে কাজ করতে যে অনেক অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতা যেটুক ছিল সেটা আরও শানিত হয়েছে। সেখানে যেটা দেখলাম যে আগে যতটা জানতাম তার চেয়ে এখানে এসে অনেক গভীরে প্রবেশ করতে পেরেছিলাম। আগে তো প্রশ্ন করার সুযোগ ছিল না, সেটা এসছে, এবং দেখলাম আমাদের ধারণাগুলি যে কত সঠিক ছিল সেটা কিন্তু এই গুম কমিশনে কাজ করতে যেয়ে দেখলাম। এবং সেখানে দেখেছি অনেক ভদ্র লেবাসধারী, পরিবারে অনেক অনেক সুনাম তার, কিন্তু তিনি যে এরকম ঘটনার সাথে যুক্ত হয়েছেন যে মানুষকে গায়েব করার কোনো না কোনো অংশে তিনি যুক্ত ছিলেন, ক্রসফায়ারের কোনো না কোনো অংশে তিনি যুক্ত ছিলেন, তার পরিবার তো জানে না, কিন্তু তিনি ওইটার পার্ট ছিলেন। যখন তাকে আমরা প্রাথমিকভাবে সন্দেহর তীর আমাদের ওখানে গেল, তখন উনি বললেন না আমি না, না আমি না। তারপর যখন একটার পর একটা প্রমাণ বের হলো, তখন তারা বলতে থাকলেন এটা উপরের সিদ্ধান্ত। আরে বাবা, উপরের সিদ্ধান্তে মানুষ হত্যাকাণ্ড কিভাবে আপনি সাপোর্ট করবেন? তো এখন যেটা হচ্ছে যে দুর্ভাগ্যজনক হচ্ছে যে তাদের অনেকেই এখন তাদের মাতৃ সংগঠনে ফিরে গেছেন সেনাবাহিনীতে, এবং জানেন আপনারা যে বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিসার এই ঘটনার দায়ে প্রাথমিকভাবে অভিযুক্ত হয়েছে, বিচার কার্যক্রম চলছে, এবং এটি মাত্রা বিস্তৃতি এত বেশি, এই জন্য আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে
এদের বিচার কার্যক্রমের পাশাপাশি ট্রুথ কমিশন গঠন করাটা জরুরি। কারণ একটা জিনিস হচ্ছে অপরাধের মাত্রা অনুযায়ী তাদের বিচার হোক, বিচারের পরবর্তীতে ট্রুথ কমিশনের বা এই বিচার চলাকালীন সময় আমি জানি না কোন প্রসেসে যাবেন, তারা তাদের স্বীকারোক্তি যদি দেন তাহলে তাদের সমাজে পুনর্বাসিত করার জন্য ব্যবস্থাটা থাকা দরকার। কারণ এত বিস্তৃত এবং সবাইকে তো আপনি ওই সুযোগটা দিতে পারবেন না। যাদের পরিকল্পনায়, যাদের নির্দেশনায় এই ঘটনাগুলি ঘটেছে তাদেরকে আপনার বিচারের আওতায় আনতেই হবে। এবং যারা এক্সিকিউট করেছেন যদি উপরের নির্দেশনা অনুযায়ী করে থাকেন, নিজস্ব কোনো না থাকে, তাদেরকে আপনি বিচারে চিহ্নিত করুন অপরাধটা, কিন্তু তাদেরকে আপনি ট্রুথ কমিশনের মাধ্যমে কিভাবে সমাজে আবার ফেরত আনা যায় সেই চেষ্টাটা করা। ট্রুথ কমিশন গঠনের একটি আলোচনা আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখছিলাম এবং বলা হচ্ছিল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, এটা দরকার, খুবই জরুরি দরকার। কিন্তু যত সময় গেল সেই আলোচনাটা যেন একটু মিলিয়ে গেল। এটা কি কঠিন বলে নাকি এটি আসলে হাত লাগাতে চায় না? প্রথম হচ্ছে আমাদের দেশে সবকিছু তো রাজনীতি দিয়ে বিবেচনা করি আমরা। ট্রুথ কমিশনের প্রয়োজনীয়তাটা আসলে আমাদের সবাইকে একসাথে উপলব্ধি করতে হবে, কম আর বেশি। রিকনসিলিয়েশনের ব্যাপারটা স্বাধীনতার পর থেকেই আমাদের মনোজগতে নেই, এড়িয়ে গেছি আমরা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে রিকনসিলিয়েশন ছাড়া, রাজনৈতিক এই রিকনসিলিয়েশন ছাড়া আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। আর ট্রুথ কমিশনের মাধ্যম ট্রুথ কমিশনকে ব্যবহার না করতে পারলে এত বিস্তৃত অপরাধ, এটাকে আপনি পূর্ণাঙ্গভাবে বিচার করতে গেলে সমাজের ভিতর যে এটাকে কি বলবো, যে এটাকে কি অনৈক্য বলা যেতে পারে, অনৈক্য হবে সমাজের ভিতর, যে ঝাঁকুনি হবে, যে ঝাঁকুনিটা হবে সেটি সমাজের জন্য ভালো হবে না। আমরা তো সবাই সমাজের ভালো চাই, রাষ্ট্রের ভালো চাই, দেশের ভালো চাই। আপনি যেমন অপরাধী, আমি যেমন ভালো মানুষ যাই বলি, আমি আর আপনি তো ভাই বা বন্ধু। সুতরাং এই জায়গাটিতে একটা হচ্ছে যে এই অপরাধগুলিকে ডিফাইন করা, যাতে ভবিষ্যতে এই অপরাধগুলি আপনাকে একটা চিহ্নিত করতে হবে, অপরাধীদের বিচার একটা করতে হবে, তারপর আপনি কোনটা ট্রুথ কমিশনে যাবে কোনটা যাবে না সেটা ঠিক করবেন। এবং একটা শেষ হওয়া দরকার, যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতৃত্ব বা রাষ্ট্র যারা পরিচালনা করেন যে নেতৃত্ব, তারা যাতে এই ধরনের ঘটনায় এই ধরনের ঘটনায় যুক্ত না হন, নির্দেশনা না দেন, পরিকল্পনা না করেন। কিন্তু সেক্ষেত্রে একটি বিচারের দৃষ্টান্ত তো তৈরি করতে হবে। এইটার জন্যই বিচারটা করতে হবে। ট্রুথ কমিশন মানে বিচার বাদ দিয়ে না, বিচার করতে হবে। আরেকটা জিনিস দেখেন, সমাজটা আপনারা কোথায় নিয়ে গেছিলাম আমরা, যে এত অঘটনের পর, অঘটন চলাকালীন সময় আমরা কি দেখলাম? ব্যবসায়ীরা সমর্থন দিচ্ছেন এই ফ্যাসিজমকে, দেয়নি? দিয়েছে। মিটিং করে প্রকাশ্যে কেউ গান গেয়েছেন, কেউ জীবনে মরণে। এই যে ঘটনাগুলি, এটা তো বিচ্ছিন্ন ঘটনা না, এটি আসলে আমাদের সমাজে এক্সিস্ট করছে, যে আমরা যত পারি গরুর দুধ দোয়াবো এবং নিজে প্রফিট করব, গরু বাঁচুক আর মরুক। এটা একটা ছিল। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি খেয়াল করে থাকেন যে আমরা যখন বিজয় প্রান্তে পৌঁছাচ্ছি, জনগণের বিজয়, সেই বিজয়ের সময় নানান গোষ্ঠী সেই বিজয়কে ম্লান করার জন্য নানা অপরাধ কর্মের সাথে যুক্ত হয়ে যায়। আমরা সাথে সাথে দেখলাম এই মিডিয়া হাউস দখল করো, অমুকের গদির থেকে অমুকের পজিশন থেকে নামায় তমুককে প্রতিষ্ঠা করো, এই সুযোগগুলি আমরা নানা রকম ট্যাগ দেওয়া, এটা 90তেও কিছু কিছু ঘটনা ঘটেছে, এইবার ব্যাপক মাত্রায় ঘটেছে। এবং কাউকে কাউকে অভিযোগের স্বৈরাচারের দোষর বলে অভিযুক্ত করে টাকা নেওয়া, এটার জন্য একটা ব্যাপক সংক্রামিত হয়ে গেছিল, মহামারীর মতো। এবং যার জন্য দেখেন এই যে 24-এর যে আজকে 24-এর স্পিড থেকে যে দূরে সরে যাচ্ছে, এর পিছনে সবচেয়ে বড় কারণগুলি এই অব্যবস্থাপনা, এই ধরনের আমি কি বলবো, অপরাধ প্রবণতা সমাজকে যখন গ্রাস করে, আন্দোলনের শক্তিকে যখন গ্রাস করে, অথবা আন্দোলনের আশেপাশে যারা যুক্ত থাকে তারা যখন নিজস্ব স্বার্থে দৌড় দেয়। কেউ আমরা মনে করলাম এটা গণ অভ্যুত্থান, কেউ মনে করলাম বিপ্লব, কেউ মনে করলাম জনগণের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশে এই ঘটনাগুলি ঘটছে। কিন্তু আমরা 5 তারিখের পর কি দেখলাম? বিভিন্ন ধরনের বক্তব্য, বয়ান, আমরা যে শব্দটা বক্তব্য বলতাম সেটা হয়ে গেল বয়ান, ন্যারেটিভ, অনেকগুলি বিষয়। আপনারা যদি এই জায়গা খেয়াল করেন তাহলে দেখবেন যে অনেকগুলি ভাষায় শব্দ এমনভাবে চলে আসছে যে শব্দগুলো একটা বিশেষ রাজনীতির পরিচয় দেয়।
আমরা এই আলোচনায় আসবো, এটা খেয়াল আমরা করে একটু দেখবেন। বিরতিতে তারপরে আরেকটা জিনিস না বলেই নয়, সাংস্কৃতিক অঙ্গনটা তো হচ্ছে আমাদের সংস্কৃতি কিন্তু খুব স্ট্রং একটা সংস্কৃতি। সেইখানে আমরা কি দেখলাম, আমরা রাজনীতিতে অনেক কঠিন শব্দ অনেক কঠিনভাবে ভদ্র ভাষায় দিতে শুনেছি, কিন্তু আমরা এই 5 তারিখের পর এমন সমস্ত শব্দ রাজনৈতিক অঙ্গনে ইয়াংদের ভিতর প্রচলন করতে দেখেছি, সেটা প্রকাশ্য সমাজে দেয়া যায় সমাজের না। জন্য, নারীর কিন্তু জন্য তারা বলতেছে এটাই খেটে খাওয়া মানুষের মানে সেটি তর্ক সাপেক্ষ, প্রশ্ন সাপেক্ষ। আমরা কিন্তু আলোচনায় প্রশ্নই আসে না যে কোনো সমাজ যে অশ্লীলতাকে প্রমোট করে। চলমান জাতীয় সংসদের দিকে তাকাতে চাই। জাতীয় সংসদ এবারে প্রথম অধিবেশন, এটি নানান কারণেই আলোচিত হচ্ছে। সরকারের একটি বাধ্যবাধকতা আছে যে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা যে 133টি অধ্যাদেশ, এগুলোকে আইন করার। এখন 98টি অধ্যাদেশ বলা হচ্ছে যে হুবহু, এবং বাকি 20টি আরও যাচাই বাছাই করা হবে। তো যেই 20টি যাচাই বাছাই করা হবে, এর মধ্যে আমরা সবচেয়ে আলোচিত যে বিষয়টা দেখছি যে গুম প্রতিরোধ প্রতিকার যে অধ্যাদেশ ছিল, যেটি আসলে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা হয়েছিল, এটিকে আরও যাচাই বাছাই করা হবে। এবং এটি করতে গিয়ে যেটি করা হয়েছে যে ট্রাইব্যুনাল আইনটাকে অ্যামেন্ড করা হয়েছে এবং গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসলে সরকারের এই উদ্যোগটিকে আপনি কিভাবে দেখেন? আপনি এরই মধ্যে এর সমালোচনা করেছেন, আরও বিস্তারিত জানতে চাই আপনার কাছে। দেখেন, আইসিটি অ্যাক্টে যে গুমের কথাগুলো বলা আছে সেটা হচ্ছে চলমান এবং পরম্পরা ঘটনা ঘটতে থাকবে, যেটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে বিবেচিত হবে, সেইটা চলে যাবে আইসিটি অ্যাক্টে। এটা আগেও যেত, এখনও যাবে। আর যেটি এই যে ফৌজদারি অপরাধ, একটা দুইটা ঘটনা যেগুলি ঘটবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে, সেই কেসগুলি কোথায় যাবে? আপনার আইনে কোথাও গুম শব্দ দিয়ে নেই, তো সেইটাই গুমের যে অধ্যাদেশটা জারি হয়েছিল সেখানে খুব স্পষ্ট করে বলা হয়েছিল, এবং সেটাকে আমরা কেউ কেউ গুলিয়ে ফেলছি যে এই গুম তো আমরা ওখানেই করতে পারবো বিচার। না, ওইখানে অনেকগুলি ক্রাইটেরিয়ার ব্যাপার আছে। তার ভিতর সবচেয়ে বড় ক্রাইটেরিয়া হচ্ছে চলমান ঘটনা, একটার পর একটা ঘটবে সেই জায়গার থেকে, তো সেই জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই। আর একটা জিনিস হচ্ছে যে আপনার 3টা আইন এই পার্লামেন্টে, 3টা আপনার অধ্যাদেশ এই পার্লামেন্টে উপস্থাপিত হয়েছিল। তার ভিতর একটা হচ্ছে গুম সংক্রান্ত বিষয়, একটা হচ্ছে জুলাই অভ্যুত্থান বিষয়, আরেকটা হচ্ছে মানবাধিকার কমিশনের ব্যাপার। মানবাধিকার কমিশন অধ্যাদেশটা এবার খুব মোটামুটি যথেষ্ট শক্তিশালী ছিল। এবং দেখেন, জুলাই আন্দোলনের যে ঘটনাগুলি ঘটেছে জুলাই আগস্টে, সেইটার যদি বিচার করতে চান, সেখানেও কিন্তু মানবাধিকার কমিশনের সংশ্লিষ্টতার একটা সুযোগ ছিল নতুন আইনে 25 সালে যেটা হয়েছে। এখন এই কমিশনকে যদি আপনি পূর্ব অবস্থায় অর্থাৎ 2009-এর আইনে চলে যান, তাহলে এই জুলাইয়ের বিষয়টা কিন্তু আর আপনি অ্যাড্রেস করতে পারবেন না। আসেন, তারপর গুম সংক্রান্ত যে বিষয়, এটাকে যদি আপনি হারিয়ে দেন, মূল আইন মানে মূল বিষয়টা হচ্ছে হিউম্যান রাইটস কমিশন। হিউম্যান রাইটস কমিশন যদি আপনি দুর্বল করে ফেলেন, তাহলে এই দুটা জিনিস কিন্তু অটোমেটিক্যালি অ্যাড্রেসহীন অবস্থায় থাকবে, অর্থাৎ অ্যাড্রেস করা যাবে না। ওই যে বলা হচ্ছে যে গুম আইসিটি অ্যাক্টকে এমনভাবে তারা ইয়ে করবে। আইসিটি অ্যাক্ট তো মানবতা বিরোধী অপরাধের ইয়ে তো ছিলই, এখন ওইটা আর বর্তমান যেটা চিন্তা করা হচ্ছে সেটার ভিতর পার্থক্যটা হচ্ছে এইটা, যে ওইটা ধারাবাহিকভাবে ঘটনা ঘটবে, মানে এটা গত 15-20 বছর ধরে যে ঘটনাগুলি ঘটেছে সেইটার মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে যায়, সেইটার বিচারটা আইসিটি অ্যাক্টে হবে। কিন্তু ধরেন ভবিষ্যতে বা এখন যদি এই গুমের ঘটনা একটা দুইটা ঘটে, সেটা তো ওখানে যাবে না। আপনি লক্ষ্য করে দেখেন যে গত 15 বছরে কিন্তু এই মানুষগুলো যারা গুমের শিকার হয়েছেন, তাদের পরিবার পরিজন থানায় গেছে, মামলা নিচ্ছে, নেয়নি। কোর্টে গেছে, তখন কি বলছে? গুম বলে আমাদের আইনে কিছু নাই। এই কথা শুনেছেন না? তো এই আইনগুলি যদি হাওয়া হয়ে যায়, তাহলে গুম থাকে আর থাকে না। সালাউদ্দিন সাহেবের ব্যাপারে মামলা করার চেষ্টা হয়েছে না, অন্যান্যদের ব্যাপারে। তো এই জায়গাটা বুঝতে হবে যে এখন যে মানবতা বিরোধী অপরাধের যে গুমের বিষয়গুলো, সেইটা আজকের যে আমরা ধরে নেই যে ফৌজদারি অপরাধ হিসাবে যে ঘটনাগুলি ঘটবে, সেটা কোথায় যাবে? আরেকটা কথা আসছে যে
গুমের বিচারের শাস্তির ক্ষেত্রে আমাদের মানে যাবজ্জীবন 10 বছরের উপর কোনো সাজা নেই, এটা সম্পূর্ণ মিথ্যা। এইখানে সর্বনিম্ন 10, গুরুত্ব অনুসারে মৃত্যুদণ্ড পর্যন্ত আছে প্রতিরোধ অধ্যাদেশে। এটা কিন্তু আছে। আপনি যদি আরও খেয়াল করেন তাহলে দেখবেন যে ক্ষতিপূরণের ব্যবস্থাটাও কিন্তু আছে। তারপরে অপরাধী যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়, অনুমতির বিষয়ে আপনি কিন্তু কোর্টের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে পারবেন। আপনার মানবাধিকার কমিশনের যে ইনভেস্টিগেশন টিম, তারা গ্রেপ্তার করতে পারবে কোর্টের অনুমতি নিয়ে। আর সরকারের বক্তব্য হচ্ছে না, সরকারের অনুমতি নিতে হবে। সরকার যে অনুমতি দেয় না বা অনুমতি পাওয়া যায় না, এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? এত পুলিশি ঘটনা প্রমাণিত, এটা আমরা সবাই জানি। ওই অনুমোদন পাওয়া যায় না। মানবাধিকার কমিশনকে আপনি স্বাধীন না করে করবেন কি? স্বাধীন মানে আপনারা এখানে কি নির্বাচন কমিশন স্বাধীন না? এখানে কি ওই দুর্নীতি দমন ব্যুরো স্বাধীন না? তাহলে হিউম্যান রাইটস কমিশনের সেই স্বাধীনতা দিতে আপত্তিটা কোথায়? তারপর তো হিউম্যান রাইটস কমিশন স্বাধীন না। লোকবল নিয়োগের ক্ষেত্রে, মানে কমিশন নিয়ে নিয়োগের ক্ষেত্রে তো সরকারি প্রেসক্রাইব ফরম্যাট আছে। সেখানে 2009 সালের যে আইন আছে সেখানে দেখা যাচ্ছে যে সরকারি নিয়ন্ত্রণটা বেশি থাকে, প্রতিনিধিত্ব বেশি থাকে। আর নতুন যে 2025-এ যেটা, সেখানে ওইটা একটু কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার ভিতর দেখেন প্রধান বিচারপতির প্রতিনিধি থাকেন, তারপরে ক্যাবিনেট সেক্রেটারি থাকেন, প্রেস ক্লাবের থাকেন। তো এই জায়গাটিতে নিয়ন্ত্রণহীন, মানে যা ইচ্ছা তাই নিয়ন্ত্রণ হবে তা তো না। তারপর প্রেসিডেন্টের কাছে একটা পদের বিপরীতে 2 জনের নাম, অসুবিধাটা কি? প্রেসিডেন্ট ফাইনাল করবে। আর যদি সেটা পছন্দ না হয়, ঠিক আছে, ওখানে আপনি সংশোধনী আনেন যে না, তারাই যেটা প্রস্তাব করবে সেটাই ফাইনাল। তাহলে তার প্রেসিডেন্টের কিছু থাকে না সই দেওয়া ছাড়া। এইটাও আমাদের মনে রাখতে হবে। এইটা আর একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, আপনি যদি তাদেরকে নিয়ন্ত্রণ করতে চান, নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে তো আমরা দেখেছি বিগত দিনে কোনো কাজ করে না, কোনো কাজ হয় না, ইফেক্টিভলি কোনো কাজই হয় না। তো নিয়ন্ত্রণের কেন এত ইচ্ছা? আর কেন সেই নিয়ন্ত্রণ মন্ত্রণালয়? কিছু তো নিয়ন্ত্রণ থাকে না, এটা তো না। তার মানে বোঝা যাচ্ছে জনাব নুরুল খান, আপনারা কিছুটা আপসেট। একজন মানবাধিকার কর্মী হিসাবে একটা জিনিস খুব স্পষ্ট করে বলি, জীবনের একটা বড় সময় তো এই মানবাধিকার নিয়ে কাজ করছি। অনেক ঝুঁকি নিতে হয়েছে, অনেক বিপদে পড়তে হয়েছে। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক সময় অনেকভাবে সময় কাটাতে হয়েছে। এখন পর্যন্ত অনেক পরিবারের কান্না আমাদের শুনতে হচ্ছে, অনেকের খোঁজ দিতে না পারার যে মানে কষ্ট, সেটা নিয়েই আমরা চলছি। একটা আকাঙ্ক্ষার একটা বাতি দেখেছিলাম, বাতিটা অনেক দূরে ছিল 5 তারিখে, এবং অনেক পরিবারকে বলেছি যে একটু অপেক্ষা করেন, নিশ্চয়ই একটা সুন্দর সমাপ্তি আমরা দেখব। আলোর ঝলকানি দেখেছিলাম এই আইনের কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, দুর্বলতা ছিল, তারপরও একটা আলোর ঝলকানি দেখেছি, আস্থা পেয়েছিলাম, নিজেরাও এটার সাথে যুক্ত হয়েছিলাম। এখন নিরাশ বলবো না, আশাহতও বলবো না, নিজেকে অনেক দুর্বল মনে করছি। এবং যে লড়াইটা জারি করতে হয়েছে দীর্ঘদিন ধরে, সে লড়াইটা জারি থাকতে হচ্ছে। স্বস্তির কোনো কুলকিনারা পাচ্ছি না, এবং ভিতরে কষ্টটার জন্য তীব্র আকার ধারণ করছে। এবং এটা যে শুধুমাত্র আমার ভিতর তা না, আমি দেখছি মানবাধিকার কর্মীদের একটা বড় অংশের ভিতরেই কষ্ট, যারা দলকানা না। এবং শিক্ষক যারা দেখেছি বিগত দিনে 2-1 জন শিক্ষক যারা কথা বলার চেষ্টা করেছেন, হাটে মাঠে ঘাটে টিভিতে এসে, তাদেরও রক্তক্ষরণটা আমি দেখছি। আমি তো কয়েকজন শিক্ষকের বক্তব্য খেয়াল করছি, তাতে এই যে তাদের ভিতর যে রক্তক্ষরণ, যেই রক্তক্ষরণ, এইটা যদি সহসা নিরসন না করা যায়, বন্ধ না করা যায়, তাহলে আগামী ভবিষ্যতে অশনি সংকেত দেখতে পাচ্ছি।
এবং এটা ভাবার কোনো কারণ নাই যে এই রাষ্ট্র, এই সমাজ, কেউ সাদা কেউ কালো এরকম না, সবাই আমরা বাংলাদেশের মানুষ, বাঙালি, পাহাড়ি, আমরা সবাই, কেউ হিন্দু কেউ মুসলিম, বাট আমরা বাংলাদেশি এবং আমরা একে অপরের ভাই, বন্ধু, স্বজন। এখানে পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, সিভিলিয়ান বলেন, আমরা তো সবাই, আমাদেরই কেউ কোনো বন্ধু কোনো ভাই আজকে সেনাবাহিনীতে বা পুলিশে, কেউ বিএনপি করছে, কেউ জামাত করছে, কেউ জাসদ করছে, কেউ আওয়ামী লীগ করছে। আসলে সমঝোতাহীনভাবে আমরা বেশি দিন সারভাইভ করতে পারবো না। আমাদেরকে একটা সমঝোতার জায়গা খুঁজতে হবে এবং সেটা আমাদের সবাইকে মিলেই খুঁজতে হবে। আজকে বিশ্বব্যাপী যুদ্ধ যে যে পায়তারা আমরা দেখছি সারা বিশ্বে, এবং সেটি আমাদের অর্থনীতিকে, আমাদের রাজনীতিকে, আমাদের সমাজনীতিকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। সুতরাং এখনও আমাদের এই বোধোদয় হয়ে আমাদের ভিতরে যে ক্ষুদ্র স্বার্থ নিয়ে আমাদের বিভাজন, এই বিভাজন থেকে আমাদের দ্রুত বেরিয়ে আসার জন্য রিকনসিলিয়েশন কিভাবে করা যায় সেই কাজটি শুরু করা দরকার। এবং যদি এই কাজটি আমরা শুরু না করতে পারি, দেখেন আমরা কিন্তু বিগত দিনে বেশ কিছু জিনিস আমাদেরকে অতিক্রম করে আসতে হয়েছে। ধর্মীয় উন্মাদনা আমরা দেখেছি, আমরা ধর্মের নামে মানুষকে হত্যাকাণ্ড দেখেছি, বোমাবাজি দেখেছি, আমরা শত শত বুদ্ধিদীপ্ত তরুণকে এই পথে নামতে দেখেছি, আত্মোৎসর্গ করতে দেখেছি। এবং এখনও যে ওই ভয়ার্ত পরিবেশ থেকে আমরা মুক্ত হয়েছি এটা বলার সুযোগ নাই। সমাজে এখনও ওই ধরনের সাইলেন্ট তৎপরতা আছে বলেই মনে করি। তার কিছু মাঝে মাঝে ঝলকানি দেখতে পাই, আভাস পাই। এই জায়গার থেকে যদি আমাদেরকে ফিরে আসতে হয়, তাহলে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে রাজনীতিতে সমঝোতা আনা, আমাদের ভিতরে যে অনৈক্য আছে, যে প্রশ্ন একের প্রতি অপরের আছে, এগুলি সমাধান করা এবং সর্বোপরি তার জাতীয় ঐক্য করা দরকার। এবং সেই ঐক্যটা শুধুমাত্র রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সব শক্তিকে সন্নিবিষ্ট করে একটা ঐক্য মত তৈরি করা দরকার। আগামীর পথ আমরা কিভাবে অতিক্রম করব। আমাদের ব্যবসায় আঘাত আসছে, আমাদের আইন শৃঙ্খলার উপর আঘাত আসছে, আমাদের ধর্মের উপর আঘাত আসছে, আমাদের আসলে নানামুখী। একটি প্রশ্ন প্রসঙ্গতভাবে অনেকেই করছেন যে সংখ্যাগত দিক দিয়ে এই যে গুম কিংবা পতিত স্বৈরাচার শেখ হাসিনা আমলে সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনে যত ঘটনা হয়েছে, এর বেশিরভাগ ভিকটিমই কিন্তু বিএনপি নেতাকর্মীরা। সেই বিএনপি যখন এরকম একটি পদক্ষেপ নেয় যে এটা আরও যাচাই বাছাই করার প্রয়োজন আছে, শুরুতে এটা প্রথম অধিবেশনে সেটি হচ্ছে না, এটি আসলে হতাশার কিনা? অনেকে হতাশা ব্যক্তও করেছেন। এখানে নিরাশ হওয়ার তো কোনো কারণ নাই, হতাশই হওয়ার কথা। এখানে দেখেন একটা পজিটিভ দিক হচ্ছে, এইবারে এই বিশেষ কমিটিতে এটা নিয়ে যখন আলোচনা হয়েছে, তখন বিএনপিরও অনেক সদস্য কিন্তু এই যে এই আপনার অধ্যাদেশের পক্ষে অনেক কথা বলেছেন, বিপক্ষে অনেক কথা বলেছেন। হ্যাঁ, মানে নতুন যে আইন, নতুন যে স্থগিত করা, এটার বিপক্ষেও অনেকে কথা বলেছেন। আমরা সোশ্যাল মিডিয়াতে দু একটা জিনিস দেখেছি। আমরা প্রথম আলোতে দেখলাম যে সেখানেও নির্দেশনা দিয়েছে যাতে একই সুরে কথা বলে। তার মানে হচ্ছে কি ওখানেও এটা নিয়ে একের বিএনপি সংসদ সদস্য উনি এই বিষয়ে অনেকে, একজন না আরো কয়েকজন। একটা জিনিস খুবই স্পষ্ট যে আগে যেমন একটা জিনিস ছিল যে সাবেক প্রধানমন্ত্রী বললে তার চোখের দিক তাকায় আর কেউ কথা বলতো না। তো সেই জায়গার থেকে আমাদের একটু হলেও উন্নতি হয়েছে যে আমরা দুই একজন সংসদ সদস্যের বক্তব্য বিপরীতে দেখছি। সেখানে একটু মনে হচ্ছে যে একেবারে সবই তো অন্ধ হচ্ছে না, কিছু মানুষ তো নিশ্চয়ই ওখানে আছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিএনপিও এই জায়গায় ভুল করবে। বিএনপির এত বড় কর্মীদের একটা অংশ যারা হাজার হাজার লাখে লাখে মানুষ পলাতক জীবনযাপন করেছে, পঙ্গু হয়েছে, গুমের শিকার হয়েছে, অনেকে ফিরে আসেন নাই, ক্রসফায়ারের শিকার হয়েছেন, জেল খেটছেন,
মিথ্যা মামলা 20টা 30টা 40টা নির্যাতনের শিকার হয়েছে। দিয়েছে এবং ফ্যামিলিগুলি তছনছ হয়ে গেছে। এই কর্মীদেরকে আপনি মোয়া দিয়ে বেশিক্ষণ রাখতে পারবেন না। অর্থাৎ একটি ব্যাখ্যা দিবেন, সেই ব্যাখ্যায় তারা সন্তুষ্ট হয়ে কথা বলিবে না, এইটা মনে করার কোনো কারণ আমি দেখি না। কারণ এরা নিজেরাই তো ভিকটিম। ফলে এই যে আইনটার দুর্বলতার যে দিকটা, নতুন করে যে 2009 প্রতিষ্ঠিত হয়ে গেল মানবাধিকার কমিশনের আইন, সেটা যে কত দুর্বল এটা তো সবাই জানে, এই কর্মীরা জানে, এই নেতারা জানে যারা ভুক্তভোগী। আপনি দেখেন তো, মির্জা ফখরুল ইসলাম সাহেব হাইকোর্টে হাজির হতে যাচ্ছেন, এই খবরের পর পুলিশ তাকে আগেই অ্যারেস্ট করার জন্য চারিদিক ঘিরে রেখেছিল না? কিন্তু তারপরও তো তিনি তাকে নির্বিঘ্নে যে কোর্টে আসার জন্য কোর্টের বিচারক নির্দেশনা দিয়েছিল পুলিশকে। এখন আরও দুর্বল মানে বিচারপতিদের অবস্থান মনে হচ্ছে। তবে নিশ্চয়ই কেউ না কেউ তো আছেন যারা এই সৎ সাহস দেখাবেন ভবিষ্যতে যদি এই অবস্থা তৈরি হয়। এখন তো আসলে দুর্ভাগ্যজনক হচ্ছে, স্পেশাল পাওয়ার অ্যাক্টের প্রয়োগ আমরা দেখছি, সন্ত্রাস বিরোধী আইনের প্রয়োগ ব্যাপক মাত্রায় দেখছি, কোর্টে বন্দীকে উপস্থাপন করার পর তাকে নির্যাতন, লাথি মারা, ডিম ছুঁড়ে মারা, গালাগালি করা, এটা দেখছি। তার মানে কি, স্বৈরাচার, যে সমস্ত কারণে আমরা আগের সরকারকে স্বৈরাচার বলেছি, সেই কারণগুলি যদি চলমান থাকে তাহলে আমাদের অবস্থানটা কোথায়? যদিও ক্রসফায়ার কিংবা গুমের একটি এখন ঘটনা পর্যন্ত আমরা ক্রসফায়ারে দেখিনি, গুমের ঘটনা দেখিনি, তবে নির্যাতন নিপীড়নের ঘটনা দেখেছি এবং কারাগারে অনেক সন্দেহজনক মৃত্যুর খবর আমাদের কাছে আসছে। অর্থাৎ একই মাসে দেখা গেছে আওয়ামী লীগের কয়েকজন একই কারাগারে মৃত্যুবরণ করা, যেগুলি সন্দেহ তৈরি করে, প্রশ্ন তৈরি করে। এই জায়গাগুলিতে তো আমাদের খেয়াল রাখতে হবে। আর মানে যে কোনো মানুষকে, এই যে গত 5ই আগস্টের পর হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা, সমস্ত মানে অধিকাংশ বড় ব্যবসায়ীদেরকে মামলা আসামি করেছে, সাংবাদিকদের করেছে, যে সমস্ত রাজনৈতিক কর্মী হয়তো ওই ভিতরে জড়িতও ছিল না তাদের বিরুদ্ধেও মামলা হয়ে গেছে। আপনি যদি 5ই আগস্টের অভ্যুত্থানের দিকে খেয়াল করেন, গণ অভ্যুত্থানের দিকে, আমি তো দেখেছি ওখানে এমন কোনো দল নাই যে দলের কর্মী ওই আন্দোলনকে সমর্থন করে নাই, সব কর্মী করে নাই। আওয়ামী লীগেরও কিছু অংশ, কিছু মানুষকে আমি দেখেছি মিছিলে। কিন্তু এই মামলাগুলো তো সরকার করেনি না, মামলা এইখানেই হচ্ছে কৌশল, সরকারের দায় কিন্তু আছে। আপনি যখন মিথ্যা মামলা, এই ধরনের মামলা দিচ্ছেন, তত্ত্বাবধায়ক সরকার একটা কমিটি করে দিয়ে চুপ, আবার এই সরকারও যথাযথ পদক্ষেপ নেবেন বলে চুপ, একটা আইনও হয়েছে, তো সেখানে তো কেউ যাচ্ছে না। কারণ আমি যখন যে একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলাম, সে বলল, ভাই আমি যেহেতু আবার আমিও তো দোষর হয়ে যাব, আমি যদি পদক্ষেপ নেই, আমার চার্জশিটে যদি অমুক নেতাকে বাদ দেই, তিনি এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিলেন না, ওই দিন তিনি খুলনায় ছিলেন, মানে বাগেরহাট ছিলেন না, কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে বাগেরহাটে 2টা, আমি যদি ওনাকে চার্জশিট থেকে অব্যাহতি দিতে যাই, তাহলে আমাকে তো আবার দোষর বলে ফেলবে। এই যে একটা ভয়াবহ রূপ। হাসিনা মামলায় আছে, সেখানে আপনার মতো একজন সাংবাদিক ধরেন আছে, আপনার তো বাদ দিতে পারতেছে না। মানে এই যে একটা অবস্থা, পুলিশও ঝুঁকি নিবে না, কোর্টও ঝুঁকি নিতে চাচ্ছে না, মানে একটা ভয়াবহ। কেন ঝুঁকি নিতে চাইছে না কেন? এবং ওই যে এখন পর্যন্ত সেই পরিবেশ আমরা নিশ্চিত করতে পারিনি, যে পরিবেশে মনে করা হবে যে এই ধরনের সঠিক সিদ্ধান্ত নিলে তাকে অন্ততপক্ষে কালিমা লেপন করবে না কেউ। আপনি দেখেন নাই বরিশালে কি হয়েছে? বরিশাল কোর্ট প্রাঙ্গণ, মানে কোর্টের ভিতরেই তো হয়েছে, তবে সরকার তাৎক্ষণিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তার দলের আইনজীবীদেরকে গ্রেপ্তার করেছেন। এটা একটা পজিটিভ দিক, কিন্তু এটা তো সর্বক্ষেত্রে হবে এটা মনে করার কোনো কারণ নাই। আমরা তো দেখছি অনেক জায়গায় জোর করে জামিন যাতে না দেয় সেখানেও শক্তি প্রয়োগ, জোর প্রয়োগ, মব করার চেষ্টা হচ্ছে। আমরা দেখেছি না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কেমনে টেনে হেঁচড়ে বের করে দিয়ে নতুনকে প্রতিস্থাপন, এটা একটা প্রক্রিয়া আছে ভাই। সেই প্রক্রিয়াকে আপনি অ্যাভয়েড করে আপনার দলীয় মনোনয়ন দিয়ে ফেলবেন, এটা তো হয় না। এটা তো আমাদের দেশে দুর্ভাগ্য হচ্ছে, 5 তারিখের পর যারা মনে করে তারা খুব মানে সততার সাথে, ন্যায় নীতির সাথে চলছেন, তারাও তো দেখি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ, অমুক প্রফেসর নিয়োগ, অমুক নিয়োগ এত দ্রুত সম্পন্ন করেছেন, বিচারক নিয়োগ, সর্বক্ষেত্রে এই ঘটনাগুলি ঘটেছে। সেটির ধারাবাহিকতা এখনো রেশ যায়নি, এখনো রেশ যায়নি। কিন্তু এই কথা একজন নাগরিক হিসাবে আমি না বলে তো পারি না। আমি তো নাগরিক, আমার চোখে যখন এটা পড়বে আমি তো বলবো। দুর্ভাগ্যজনক হচ্ছে যে বাংলাদেশের এমন একটা রাজনৈতিক দল পাইনি, মানে যারা এই অভ্যুত্থানের সাথে যুক্ত ছিলেন, তারা রাতারাতি কিভাবে, এবং একটা ছাত্র একজন শিক্ষককে কিভাবে পিটায়, শিক্ষক যত খারাপই হোক,
এটা তো আমাকে মানতে হবে। আমি দেখেছি মব সর্বোচ্চ আদালত পর্যন্ত ঘিরে ফেলছে, জি, গ্রাস করেছে। জি, সেটিও দেখা গেছে। তো এই জায়গা থেকে আমাদের তো ফিরতে হবে। একটি এটা বিষয়, যদি বিপ্লব হতো যে সব উপরে ফেলে দিচ্ছেন, আমার কোনো আপত্তি ছিল না। প্রশ্নবিদ্ধ মামলার কথা বলছিলেন কিংবা মিথ্যা মামলার কথা বলছিলেন, এখন পর্যন্ত এই প্রশ্নবিদ্ধ মামলা আমরা এখনো দেখেছি, এই প্রশ্নবিদ্ধ মামলায় অনেকে কারাগারে আছে, অনেকে পালিয়ে আছে, অনেকে চাঁদা দিয়ে যাচ্ছেন, এই অবস্থায় আছে। 2 বছর প্রায় অতিক্রান্ত হতে চললো। আমাদের উচিত এখনই একটা স্ট্রং, এখন তো সিভিলিয়ান মানে পার্লামেন্ট আছে, একটা স্ট্রং কমিটি করে দেখ, সেই কমিটি প্রত্যেকটা মামলা যাচাই বাছাই করে নির্দেশনা দিয়ে দেখ, পুলিশ তারপর ইনভেস্টিগেশন শুরু করুক, অসুবিধাটা কি? সেক্ষেত্রে সরকারও কি কিছুটা ভয় পাচ্ছে যে আসলে এরকম বড় নামের লোকজনকে যদি ছেড়ে দেওয়া হয় সেটি সরকারের জনপ্রিয়তায় ভাটা ফেলতে পারে? এক ধরনের শঙ্কা, এক ধরনের দুর্বলতা আমাদের কাছে, মানে আমার কাছে মনে হচ্ছে যে এক ধরনের শঙ্কার থেকে, এক ধরনের দুর্বলতার থেকে, মানে এই সংখ্যাটা কি আরেকটু যদি আপনি খুলে ওই যে বলতেন। একটা হচ্ছে যে যদি এইটাকে কেন্দ্র করে কোনো মব তৈরি হয় সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো কিনা, বা আমি প্রশ্নবিদ্ধ হয়ে যাই কিনা। আবার আরেকটা দিক হচ্ছে যে সরকারেরও তো কিছু কিছু মানুষ এই ধরনের সুযোগ সুবিধার ভিতরে আছেন। যেমন একটা মানুষকে, একজন ব্যবসায়ীকে এই মামলার থেকে অব্যাহতি নেওয়ার জন্য কোনো না কোনো খুঁটি তো ধরতে হবে, সেই খুঁটি তো হচ্ছে সরকারের দলের ভিতরের লোকদেরই হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফলে নানাবিধ কারণে, কিন্তু এটা খুব জরুরি, জনগুরুত্বপূর্ণ বিষয় যে যারা মিথ্যা মামলার শিকার হচ্ছেন, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে বিনা হ্যারাসমেন্টে তাদেরকে ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া উচিত। এবং এটার সবচেয়ে সহজ পথ হচ্ছে পুলিশকে অ্যাক্টিভেট করা, পুলিশ যাতে স্বচ্ছতার সাথে, নিরপেক্ষতার সাথে এই বিষয়গুলি তদন্ত অনুষ্ঠান করে, যারা এটার সাথে কোনো রকম জড়িত নাই, দালিলিক প্রমাণ আছে যে ওই সময় ওই জায়গায় থাকার তাদের সুযোগ ছিল না বা নির্দেশনা দেওয়ারও সুযোগ ছিল না, তাদেরকে বাদ দেওয়া। এবং যারা অপরাধী তাদেরকে অপরাধের মাত্রা অনুযায়ী আপনি ইনভেস্টিগেশন করে চার্জশিট দিয়ে দেন, কিন্তু এটা ঝুলায় রাখবেন আর মাসের পর মাস, বছর পর বছর এই মানুষগুলি পালিয়ে বেড়াবে, এটা তো হয় না। যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের কারণে তাকে আপনি আটকান। এখন যারে তারে ধরে অমুক হত্যাকাণ্ডের সাথে রংপুরের হত্যাকাণ্ড, এই লালবাগের হত্যাকাণ্ড, এগুলো তো মানুষ বিশ্বাস করে না রে ভাই। তাদের অপরাধ যদি থাকে সেটা হচ্ছে ফ্যাসিজমকে টিকায় রাখার জন্য তারাও সক্রিয় ছিল, সেই অপরাধে তাদেরকে ধরেন যদি এরকম কেউ থাকে। কিন্তু আপনি এই যে যেই অভিযোগে অভিযুক্ত করার চেষ্টা করছেন সেই অভিযোগ সাধারণ মানুষও মানতে চায় না। ফলে একদিন না একদিন প্রশ্নের সম্মুখীন আপনি হবেন, অথবা একই ঘটনার শিকার আপনি হবেন যদি আপনি এখানে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে না পারেন। এই ঝুঁকি সবসময় থেকেই যাবে। দেখেন 5ই আগস্টের পর আমরা কি দেখলাম, প্রায় অধিকাংশ জায়গা থেকে পালিয়ে গেল, এমনকি ইমাম সাহেব পর্যন্ত পালাই গেল। অর্থাৎ দলীয় এমনই নিয়োগ হয়েছিল, এমনই দল বাস হয়েছিল, বাইতুল মোকাররমের খতিবও পালাই গেল। আবার এটাও দেখলাম যে প্রক্রিয়া ছাড়া কত দ্রুত বিভিন্ন সরকারি নির্দেশনা দিয়ে নিয়োগ শুরু হয়ে গেল, নিয়োগ সম্পন্ন হয়ে গেল। কেউ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দখল করলো, কেউ বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড দখল করলো, যার বুদ্ধিতে যেটা কুলাইছে সে সেই জায়গাগুলি দখল করেছে। কেউ মন্ত্রণালয়গুলিতে লোক ঢোকানোর চেষ্টা করলো, মানে নানান পন্থা। আবার উগ্র ডানপন্থীরা তারা দেখেন মৌকা বুঝে তারাও বিভিন্ন জায়গায় মাঠে নামলো, বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু করলো, বিভিন্ন ধরনের ত্রাস তৈরি করার চেষ্টা করলো, সন্ত্রাস তৈরি করার চেষ্টা হলো, সংবাদ মাধ্যম পুড়িয়ে দেওয়া, 32 নম্বর ভেঙে দেওয়া, এইগুলো করার মধ্য দিয়ে, এবং প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলো, সেনাপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করার মধ্য দিয়ে নতুন একটা অবস্থার পায়তারা তারা তৈরি করার চেষ্টা করেছিল। এবং তারা কিন্তু শুধুমাত্রই আমাদের চোখে যারা পড়ে তা না, এর বাইরেও অনেক লোক তারা যুক্ত ছিলেন। কেউ বলেছে না যে বিপ্লব হাতছাড়া হয়েছে, আবার বিপ্লব করব। কি বিপ্লব করতে চাইছে এটাও জনগণ জানে না। তো এই হচ্ছে অবস্থা। কিন্তু কিছু মানুষ তো তাদের সমর্থন দিয়েছেন, অনলাইনে অফলাইনে নানান রকম আপনি দেখেন তো যেই সমস্ত গালাগালি বাংলাদেশের রাজপথগুলিতে এবং রাজনীতিতে নতুন করে আপনি শুনেছেন, এই গালাগালি কি আপনি আপনার বন্ধু বা আপনার পরিবারের কারোর সামনে দিতে পারবেন? অবশ্যই নয়, পারেন না। কিন্তু সে তো প্রকাশ্যে এসছে এবং অনেক মানুষ তাদেরকে সমর্থন করেছে, অনেক ধরনের বক্তব্য দিয়ে এটাকে সমর্থন করার চেষ্টা হয়েছে।
আপনি চিন্তা করেন তো, ফজলুর রহমানের বাড়ির সামনে যে যারা এই ধরনের গালি দিল, তাদের তো ছবি আছে, আমরা তো তাদের চিনি, তারা কারা, কি অর্জন করতে চেয়েছিল এইসবের মধ্য দিয়ে। আবার ৭১কে ২৪-এর মুখোমুখি দাঁড়ানোর চেষ্টাও করা হয়েছে, ৭১কে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছে কোনো একটা মানে একাধিক গোষ্ঠী। সেই রেশ এখনো বহমান, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং দুটো জায়গাকে তারা দুটো স্পর্শকাতর জায়গায় তারা ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করছে। কোন দুটি স্পর্শকাতর জায়গা? ধরেন প্রেসিডেন্ট পদটা তো একটা স্পর্শকাতর, সেনাপ্রধানের পদটা স্পর্শকাতর। আমরা দেখেছি না এই দুজনকে নিয়ে কি ধরনের কথাবার্তা হয়েছে। বঙ্গভবন তো ঘেরাও করতে গেছিল। তো এই যে অপশক্তি, এটা কিন্তু কমপ্লিটলি অপশক্তি। কারণ আপনার রাজনীতি প্রকাশ্যে নাই, আপনি জনগণকে প্রিপেয়ার করছেন না, আপনি যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন। এই জায়গাগুলি দুর্বল করলে তো রাষ্ট্র দুর্বল হয়ে যায়, আর রাষ্ট্র দুর্বল হলে যা অনাচার তাই করতে পারেন আপনারা। দুর্বলতা ঠেকানোর কথা ছিল মাঠে বাহিনী হিসেবে পুলিশের, পুলিশ কনফিডেন্স হারিয়ে ফেলেছে। সেই কনফিডেন্স কি পুলিশ ফিরে পেয়েছে? আপনার কি এখনো ফিরে পেয়েছে এটা বলার সুযোগ নেই, তবে পুলিশ ধীরে ধীরে এগোচ্ছে দেখা যায়। আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এখন পর্যন্ত কিন্তু এমন কিছু বিষয়ে দেশের বাইরে থেকে দেশের ভিতর থেকে উত্থাপন করার চেষ্টা হচ্ছে যাতে রাষ্ট্রটাকে দুর্বল করে দেওয়া যায়, সরকারটাকে দুর্বল করে দেওয়া যায়। এমন কিছু প্রশ্ন তারা নিয়ে আসছেন মানে নিরাপদ দূরত্বে থেকে, যেটি দুর্ভাগ্যজনক, এবং এটার খেসারত দিতে হবে আমার আপনাকে। তো এখন তো একটা মানে রাজনৈতিক সরকার আছে, রাজনৈতিক সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুততম সময়ে সম্ভব এই জায়গাগুলিকে মানে নিরসন করা, এইগুলি মিটিয়ে ফেলা অথবা দমিত করা, যেই শব্দই বলি না কেন। কারণ সবচেয়ে মনে রাখতে হবে, একটা গণতন্ত্রে প্রত্যেকটা মানুষের জীবনের মূল্যটা হচ্ছে সবচেয়ে বেশি। এইখানে মব সন্ত্রাস দিয়ে আপনি মানুষ হত্যা করবেন, মব সন্ত্রাস দিয়ে স্থাপনা ভেঙে দিবেন, মব সন্ত্রাস দিয়ে আমার কালচারাল সেক্টরে আঘাত দিবেন, মব সন্ত্রাস দিয়ে আপনি রাজনৈতিক দলের অফিস ঘুরিয়ে দিবেন, এইটা চলতে দেওয়া যায় না। এটা আইন আছে, কানুন আছে, বিচার করেন, যারা অপরাধী তাদের বিচার করেন, তো যাদের সাথে অপরাধের সংশ্লিষ্টতা পাবেন না তাদেরকে মুক্ত মানুষের মতো চলাফেরা করতে দেন। এইটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এই জায়গার থেকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করেন না, তাতে ফলে হবে কি, বিশ্ব পরিস্থিতি তো বোঝা যাচ্ছে, এবং আমাদের দেশের রাজনৈতিক ক্রাইসিসটা কোথায় সেটাও আমরা বুঝি না তা না। আমাদের দেশে গত ফ্যাসিজমের ভিতর দিয়ে বিভিন্ন ইনস্টিটিউশন কিভাবে ধ্বংস হয়েছে আমরা দেখেছি। গণতন্ত্রের কোথায় ধ্বংস করা হয়েছে, বিচার ব্যবস্থায় কোথায় ধ্বংস হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে ধ্বংস হয়েছে, ছাত্র সমাজের নৈতিকতার কিভাবে অবক্ষয় হয়েছে, কিভাবে পতন ঘটেছে আমরা তো জানি। বিভিন্ন পেশাজীবী মানুষরা কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেবামূলক প্রতিষ্ঠানগুলি সেবা দেওয়ার পরিবর্তে কি করছে সেটাও আমরা জানি। দলবাজ দলকানারা তো সব জায়গায় বসে আছে। সেই জায়গার থেকে একটা বলিষ্ঠ নেতৃত্ব থাকতে হবে রাজনীতিতে, যারা আমাদেরকে মুক্ত করতে পারবে, এবং এই মুক্তির প্রত্যাশাই কিন্তু মানুষ অপেক্ষা করছে। এবং মানুষের কিন্তু এখনও মানুষের একটা এই মানে সময়েও মানুষ কিন্তু আশা করে যে বর্তমান যিনি নির্বাচিত সরকার তারা আমাদের প্রত্যাশা পূরণ করবেন, কিন্তু আমরা যথেষ্ট আস্থা রাখতে পারছি না। এই 40 দিনের কর্মকাণ্ড, 40 দিনের বেশি সময়ের এই বেশি সময়ের এই সরকারের কর্মকাণ্ডের সময়ে এমন কিছু পদক্ষেপ দেখছি, এমন কিছু দুর্বলতা আমাদের সামনে আসছে, তাতে আমরা একটু নিরাশ হচ্ছি। আমরা চাই শক্ত নেতৃত্ব, আমরা চাই বিচক্ষণ নেতৃত্ব, আমরা চাই কর্মক্ষম নেতৃত্ব, আমরা চাই দূরদর্শী সম্পন্ন নেতৃত্ব, আমরা চাই নির্ভীক চিত্তে যিনি এককভাবে নেতৃত্ব দিতে পারেন বা একটা টিম ওয়ার্ক করার মতো, এবং যার নেতৃত্বে মানবিক সমাজ থাকবে, যিনি আমাদেরকে ডিরেকশন দিবেন সরাসরি, যিনি সরাসরি পার্লামেন্টে তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদেরকে উজ্জীবিত করবেন, পার্লামেন্টে একটা সঠিক জায়গায় নিয়ে আসবেন। আমরা সেরকম নেতৃত্ব চাই। মুক্তমঞ্চ অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব নূর খান। আশা করছি ভবিষ্যতে আবার আপনাকে ধন্যবাদ পাবো। জি দর্শক, মুক্তমঞ্চ অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।